নিয়ে আসি। আপনার বই এখানে আছে। প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছু গেস্ট এসেছিল আমার, এর কারণেই 20 মিনিট ক্লাসটা পিছাই দিতে হলো। আমি এখন মতো দেখতে পাচ্ছি রুবায়েত, হাফিজুর রহমান, জিসান, তাইবা ইসলাম, সাদমান সাকিব, আবদুল্লাহ খান, হাবিবুর রহমান হাবিব, তুষার বসাক, নসীন, আঞ্জুল আবন। আমরা একটু ওয়েট করি, তাই না ভাই? আমি জানি ক্লাস উপস্থিতি কম থাকবে, তারপর তোমরা অনেকে বলেছো এই টাইমে ক্লাস আছে ভাইয়া। দু একজন মন্তব্য করেছো যে ভাইয়া ক্লাসটা এখন না নিলে হয় না, কারণটা হচ্ছে আমাদের তো কোর্স শেষের দিকে। আমি শেষ শুরু এটা কখনো মনে করি না ভাইয়া, কাজ সবসময় নিজ গতিতে করতে হয়। যদি তুমি মনে করো কাজটা আমার শেষের দিকে চলে এসছে, একটু ঢিলেঢালা করি, তাহলে লাভটা কী হলো? তুমি ঢিলেঢালা করলে আবার ওই সবাই যে টাইমে শেষ করো তুমি সেই টাইমে শেষ করো, তাহলে তো লাভের লাভ আসলে তুমি যেটা অ্যাডভান্স দিলা, এতে তো লাভের লাভ কিছু হলো না, তাই না? ওকে, আমি জানি আজকে উপস্থিতি কম থাকবে যেহেতু অফ টাইমে ক্লাস। ওকে, ওকে, একটু বয়াটা লাগাই দেখি কি অবস্থা। অটো ফোকাস হয়ে আছে কেন? এবার ঠিক আছে। ওকে, এখন বোধহয় ঠিক আছে না? একটু সাউন্ডটা চেক করে নিই, আমাদের সাউন্ডের কি অবস্থা। ওকে, এখন বোধহয় ঠিক আছে না? একটু দেখো তো ভাই, সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ডটা চেক করে নিই, আমাদের সাউন্ডের কি অবস্থা। ঠিক আছে, ওকে। দেখো, যে কথা তোমাদের আমি বলছিলাম সেটা হলো কখনো এই কাজটা করবা না ভাই, বুঝছো? যে একটা কাজ শেষের দিকে, তো শেষের দিকে যখন চলে এসছি একটু ঢিলেঢালাভাবে কাজ করি, এবং পরাজয়ের মূল কারণ কিন্তু এটাই হয়। তোমরা ছোটবেলায় সেই কচ্ছপ খরগোশের গল্প শুনছো না, যে খরগোশ এক দৌড়ে চলে এসে পরে এই যে ঢিলেঢালা করার কারণেই কিন্তু সেটা লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমি আমার লাইফে কখনো এটা করি না, যেহেতু মাঝখানে বেশ কিছুদিন তোমাদের ক্লাস ড্রপ হলো। কালকের ক্লাসটা আমি একজন আমার বাসায় কাজ করছে একজন মিস্ত্রি, বুঝছো, কারেন্টের শক খেয়েছিল, তাকে আসলে মেডিকেলে নিয়ে যেতে হয়েছিল, এই জন্য কালকে আমি তোমাদের ক্লাসটা অফ করতে হয়েছে। আমরা সেখান থেকে শুরু করব। ওকে, তো গতদিন আমরা দেখেছিলাম যে কোন একটা কোষকে রাসায়নিক সংকেত দ্বারা আমরা কিভাবে লিখতে পারি, তাই না? এইটা আমরা গতদিন দেখেছিলাম। যেমন আমাদেরকে যদি বলা হয় যে ম্যাগনেসিয়াম, আর ধরো ম্যাগনেসিয়াম 2+,
এই একটা অর্ধকোষ দেওয়া হলো, আর একটা মনে করো আয়রন এবং আয়রন 2+, এই আর একটা অর্ধকোষ দেওয়া হলো, দিয়ে আমাদেরকে বলা হলো সঠিক কোষটা, কোষের রাসায়নিক সংকেত দ্বারা তোমার লিখো। তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেখো ভাইয়া, এই দুটার মধ্যে কোনটার জারণ বিভব বেশি? অবশ্যই ম্যাগনেসিয়ামের জারণ বিভবটা বেশি হবে, কারণ সিরিজে ম্যাগনেসিয়াম উপরে আছে, তার মানে এইটা অ্যানোড হিসাবে কাজ করবে আর এইটা ক্যাথোড হিসাবে কাজ করবে, অর্থাৎ এখানে জারণ প্রক্রিয়া সম্পন্ন হবে, এখানে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হবে। তাহলে আমরা এই কোষটাকে কিভাবে সংকেত দ্বারা লিখতে পারি? জারণটা বামে থাকবে, আর জারণ লেখার সময় আগে তড়িৎদ্বার তারপর তড়িৎ বিশ্লেষ্য। ওকে, যদি উভয়ের মধ্যে সংযোগ লবণ সেতু দ্বারা হয়, যদিও লবণ সেতু জিনিসটাকে আমরা পড়িনি, আস্তে আস্তে পড়বো, তাহলে 2 টান দিতে হয়, আর সরাসরি সংযোগ হলে মানে ওই যে সচ্ছিদ্র প্রাচীর ব্যবহার করলে 1 টান দিতে হয়। আগে তড়িৎদ্বার তারপর তড়িৎ বিশ্লেষ্য, আর বিজারণ লেখার সময় আগে তড়িৎ বিশ্লেষ্য তারপর তড়িৎদ্বার লিখতে হয়, তাই না? এটাই হলো আমাদের কোষের সাংকেতিক চিহ্ন। তোমরা আমাকে প্লিজ একটু বলো তো ভাই, এরকম দুটো অর্ধকোষ দেওয়া থাকলে তোমরা যে কোনো মুহূর্তে কোষটা কেমন হবে এইটা বলতে পারবা কিনা? একটু প্লিজ আমাকে কমেন্টে তোমরা জানাও যে এইটা তোমরা বলতে পারবা কিনা ভাই, প্লিজ। আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। একটু বলো যে তোমাদের যে কোনো দুটো অর্ধকোষ দিলে তোমরা কোষটাকে লিখতে পারবে। রাশেদুল ইসলাম রাব্বি লিখেছো ক্লিয়ার, তাহমিদুল ইসলাম অমি লিখেছো ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ অমি। জাহিন হাসান লিখেছো জি ভাইয়া, ফজদের আবি জি ভাইয়া বলতে পারবো, থ্যাংক ইউ। সোমায়া ইসলাম পারবো, রনক জাহান পারবো। ওকে, তাহলে এই যে দুটো অর্ধকোষ থেকে তোমরা একটা কোষ লিখলা, তাই না? ওকে, তোমরা একটা কোষ লিখলা। এখন এইটার অর্ধকোষ বিক্রিয়াটা লিখবো আমরা, এবং কোষ বিক্রিয়াটা লিখবো কিভাবে তোমরা বুঝতেই পারছো। এই অংশে জারণ ঘটে আর এই অংশে বিজারণ ঘটে, তাই না? তাহলে কি লিখবো আমরা? জারণ অর্ধকোষ বিক্রিয়া, জারণ অর্ধকোষ বিক্রিয়া। তো এই জারণ অর্ধকোষ বিক্রিয়াটা কেমন হবে খেয়াল করে দেখো। ছিল কি ম্যাগনেসিয়াম, সেখান থেকে হয়ে গেছে কি ম্যাগনেসিয়াম 2+। আসলে জাস্ট এই যে বিক্রিয়ক ছিল কি ম্যাগনেসিয়াম, আর উৎপাদক হয়ে গেছে কি ম্যাগনেসিয়াম 2+, তাই না? ম্যাগনেসিয়াম 2+ হয়ে গেছে, এই পর্যন্ত দেখা যায় তো, তাই না? ওকে, দেখা যায়। তাহলে ম্যাগনেসিয়ামের জারণ মান কত ছিল? 0, হয়ে গেছে কত? 2+, তার মানে 2টা ইলেকট্রন সে ত্যাগ করেছে। এবার বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, বিজারণ অর্ধকোষ বিক্রিয়া ছিল কি এখানে? জাস্ট যেভাবে ছিল অর্ধকোষ বিক্রিয়া, কি ছিল এখানে? Fe2+, সেখান থেকে হয়ে গেছে কি Fe, তার মানে জারণ মান 2+ ছিল, 0 হয়ে গেছে, কত কমে গেছে? 2, তার মানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এইটা হলো জারণ অর্ধকোষ বিক্রিয়া, এইটা হলো বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। এখন যদি আমরা এই দুটা যোগ করি তাহলে আমরা কোষ বিক্রিয়াটা পেয়ে যাব, তাহলে আমরা কোষ বিক্রিয়াটা পেয়ে যাব, দেখা যায় না? হ্যাঁ, তাহলে আমরা কোষ বিক্রিয়াটা পেয়ে যাব। তাহলে কোষ বিক্রিয়াটা কি হবে? ইলেকট্রন ইলেকট্রন তো নাই হয়ে গেল, তাহলে ম্যাগনেসিয়াম প্লাস Fe2+ হয়ে গেছে কি ম্যাগনেসিয়াম 2+ প্লাস Fe। এই হলো মোটামুটি ভাইয়া আমরা একটা দুটো অর্ধকোষ দেওয়া তাহলে কোষ লিখলাম, সেটার কোষ বিক্রিয়া লিখলাম, এই হলো আমাদের কোষ বিক্রিয়া। তোমরা আমাকে প্লিজ একটু জানাও যে এরকম অর্ধকোষ দেওয়া থাকলে কোষ লিখবা, বা কোষ দেওয়া থাকলে কোষ বিক্রিয়া, বা কোষ বিক্রিয়া থেকেও আমরা কোষ লিখতে পারি, আমি দেখাচ্ছি সেটা তোমাদের। ওকে, একটু প্লিজ ভাইয়া তোমরা আমাকে কমেন্টে একটু জানাও যে বিষয়টা ক্লিয়ার কিনা, তোমরা আমাকে একটু জানাও। আচ্ছা, হোসেন সাদ জিসান ক্লিয়ার ভাইয়া, মাকসুদুর আক্তার ক্লিয়ার, PM মঈনুল ইসলাম পারবো ভাইয়া, থ্যাংক ইউ। ফেরদৌস শাম্মী ক্লিয়ার, জিনাত হালিমা ক্লিয়ার, নসীন আঞ্জুম লাবণ্য ক্লিয়ার, রৌনক জাহান ক্লিয়ার, তাইবা ইসলাম ক্লিয়ার লিখেছো, আফরোজা আহমেদ ক্লিয়ার, নীতিশ সরকার ক্লিয়ার, তানভীর কবির ক্লিয়ার, প্রান্ত মন্ডল ক্লিয়ার ভাইয়া, সাইফুল ইসলাম ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সাবিয়া রায়ানা ক্লিয়ার, সবাই ক্লিয়ার লিখেছো। জাফরিন হাসান ক্লিয়ার, ফারহিয়া তাবাসসুম কেউ লিখো নাই যে প্রবলেম নাই, তার মানে আমরা বুঝতে পেরেছি ভালোভাবে, তাই না?
ওকে, এইবার এমনটাও তো হতে পারে, তাই না? এমনটা হতে পারে কিনা ভাইয়া, এই বিক্রিয়া দিল, এই বিক্রিয়া দিয়ে আমাদেরকে বলা হলো, জাস্ট তুমি জানো না কোষটা কেমন, এই বিক্রিয়া দিয়ে তোমাদেরকে বলা হলো এই যে কোষ বিক্রিয়াটা, এই কোষ বিক্রিয়া থেকে সঠিক কোষের সাংকেতিক চিহ্ন কোনটি হবে, কোষ বিক্রিয়া দ্বারা কোষের সাংকেতিক চিহ্ন কিরকম হবে, এইটা আমরা বলতে পারি কিভাবে? আমরা দেখব কোনটার জারণ হয়েছে। তোমরা জানো জারণ সারণ, ইলেকট্রন ছাড়লেই জারণ হয়, আর জারণ জারণ সংখ্যা বারণ, তাই না? জারণ জারণ সংখ্যা বারণ, মানে যার জারণ সংখ্যা বাড়বে তারই জারণ হবে। আমরা এগুলো ওই যে পরিমাণগত রসায়ন পড়ার সময় বলেছিলাম। তাহলে ম্যাগনেসিয়াম 0 ছিল 2+ হয়ে গেছে, আর এখানে 2+ ছিল 0 হয়ে গেছে। তাহলে জারণ সারণ জারণ জারণ সংখ্যা বারণ, তাহলে কার জারণ সংখ্যা বাড়ছে? ম্যাগনেসিয়ামের। তাহলে ম্যাগনেসিয়ামের জারণ হয়েছে। জারণ লেখার সময় আগে তড়িৎদ্বার, তারপর তড়িৎ বিশ্লেষ্য। এবার লবণ সেতু দিলাম আমরা, আগে তড়িৎ বিশ্লেষ্য, তারপর হলো তড়িৎদ্বার। এইভাবে আমাদের বিক্রিয়া থেকে কোষ, আবার কোষ থেকে কোষ বিক্রিয়া আমরা খুব সহজেই লিখতে পারি। ওকে, আবার এমন হতে পারে এই কোষ দিয়ে তোমাদেরকে বললো সঠিক কোষ বিক্রিয়া নিচের কোনটি, সঠিক কোষ বিক্রিয়া নিচের কোনটি। এখন পরীক্ষার হলে এসব অর্ধ কোষ এসব করে টোরে এমসিকিউ পরীক্ষায় দিলে টাইম নষ্ট না? সেক্ষেত্রে কি করবা জানো? খুব সহজ একটা বিষয়, অতীব সহজ। সেইটা হচ্ছে বামের গুলা বামে রাখবা, ডানের গুলা ডানে রাখবা, বাম বাম ডান ডান। আশা করি বুঝতে পারোনি। এই যে সমান চিহ্ন বা তীর চিহ্ন যাই বলো না কেন, এর বামে কে আছে? ম্যাগনেসিয়াম। এর বামে কে আছে? Fe2+। তাহলে বাম বাম শেষ, এবার ডান ডান। এর ডানে কে আছে? Mg2+। এর ডানে কে? Fe। এই দেখো বিক্রিয়া মিলে গেছে। এমসিকে যখন এই কোষ দিয়ে বলবে কোষ বিক্রিয়া নিচের কোনটি, এত সব না করে খালি মাথায় রাখবা বাম বাম ডান ডান। অর্থাৎ এই অর্ধকোষের বামে কে আছে? ম্যাগনেসিয়াম। এই অর্ধকোষের বামে কে আছে? Fe2+। এই যে বামটা দিয়ে দিলাম। এবার ডানের পালা, এই অর্ধকোষের ডানে কে আছে? Mg2+। এর ডানে কে আছে? আয়রন। যে বাম বাম ডান ডান। এইভাবেও তোমরা এমসিকিউ এ খুব সহজেই বিষয়টা করে ফেলতে পারবা। একটু প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানাও, এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেই কথাগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু জানাও। অর্থাৎ আমরা অর্ধকোষ, দুটো অর্ধকোষ দেওয়া থাকলে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া কেমন, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া কেমন, কোষ দেওয়া থাকলে কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া দেওয়া থাকলে কোষ লিখা, এগুলো পারবা কিনা প্লিজ একটু জানাও। আচ্ছা, সুমাইয়া ইসলাম ক্লিয়ার, রবিউল ইসলাম লিখিত চমৎকার, সাদমান সাকিব বাম বাম ডান ডান, হ্যাঁ নওশিন আঞ্জুম ক্লিয়ার, ফাহমিদা মোতাবে ক্লিয়ার ভাইয়া ইজি, বিদিশা ইসলাম ক্লিয়ার, সানাউল ইসলাম বা চমৎকার, তাজরিন নাহার ক্লিয়ার, জহুরা ক্লিয়ার, জারিন তাসনিম ক্লিয়ার ভাইয়া, রুবাইত অল ক্লিয়ার ভাইয়া, চমৎকার ভাইয়া, নাহিদ রেজা, সাবিয়া রাহান বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ, PM মাইনুল ইসলাম অল ক্লিয়ার। আচ্ছা, তানবীর কাবিল লিখতে পারতে পারছি, সঞ্জিদ ইসলাম ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এইটুকু আমরা পারলাম, তাই না? ওকে, তো আমাদের এইটুকু আমাদের হয়ে গেল। তাহলে আমার বিশ্বাস তোমরা এখন ড্যানিয়েল কোষটা খুব সহজেই বুঝতে পেরেছো বা পারবা। আমি সেটাতে একটু পরে আসতেছি, তার আগে কিছু কথা একটু বলে নিই। ধরো আমরা যে সিরিজটা জানি লিথিয়াম, তাই না? কে কে না আরো আছে মাঝে, মাঝের গুলা লিখছে না। আচ্ছা, এই কালারটাকে বুঝতে একটু প্রবলেম হচ্ছে মনে হয় স্টুডেন্টদের। ওকে, এই কালারটা একটু অ্যাভয়েড করি। এইটা, এই কালারটা একটু বোঝা সমস্যা। ওকে, অভাগা যেদিকে তাকায় সাগরের জল শুকে যায়, বুঝছো? থিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এই যে কে কে না ম্যাকগাইভার, তাই না? এলো যেন ফিরে, সুস্মিতাকে নাকি বা শোনা যায়, পাবে হাই, কুলাঙ্গার, কুলাঙ্গার, হাবলু আজ, পেটাবে আমায়। দেখছো গোল্ড কেন এত দামি? গোল্ড এত সিরিজের শেষের দিকে যে প্রকৃতির কোনো উপাদান দ্বারা সে সহজ আক্রান্তই হয় না, কিন্তু মানে খুবই নিষ্ক্রিয়। মানে এই সিরিজের যে ধাতুর অবস্থান যত উপরে সে কিন্তু তত বেশি সক্রিয়।
মানে এই যে উপাদান, বাতাসের উপাদানগুলো দ্বারা কিন্তু সে তত সহজে বিক্রিয়া করবে, আর যে যত নিচে আছে সে তত কম সহজে বিক্রিয়া করবে। তো খেয়াল করে দেখো ভাইয়া, লিথিয়ামের জারণ বিভব সবচেয়ে বেশি। ভালো করে খেয়াল করবা বিষয়গুলো, খুব ভালো করে খেয়াল করবা। আচ্ছা, অনিকেত প্রান্ত লিখেছো, আমার কমেন্টের উপরেরটাও পড়লে নিচেরটাও, আমারটা পড়লো না। এই যে ভাই পড়লাম, তোমাদের কারোর সাথে তো ভাই শত্রুতা নাই, আমার ফোনে যাদের কমেন্টগুলো আসে আমি সেগুলো আসলে পড়ি বা পড়তে পারে। ওকে, হোয়াইট বোর্ডে ব্লু কালার দিয়ে লিখলে ভালো বোঝা যায়, তাই না? ঠিক বলেছ, হোয়াইট বোর্ডটাই বোধ হয় বেটার, মানে যে কোনো কালার দিয়ে লিখলেই ভালো বোঝা যায়। ওকে, আমি এটা শেষ করি, তারপর আমি হোয়াইট বোর্ডটা নিচ্ছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো লিথিয়াম এর জারণ বিভব সবচেয়ে বেশি, মানে ইলেকট্রন ত্যাগের টেন্ডেন্সি সবচেয়ে বেশি। তারপর পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন। কমতে কমতে জানো হাইড্রোজেন, এইটার বিভব হলো 0। হাইড্রোজেনের বিভব হলো 0, অর্থাৎ লিথিয়ামের জারণ বিভব সবচেয়ে বেশি। তারপর কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে, এটা সবই পজিটিভ, কমতে কমতে এখানে 0, এরপর কিন্তু নেগেটিভ শুরু। তাহলে বিষয়টা কি দাঁড়ালো জানো? হাইড্রোজেনের আগে যারা অবস্থিত, হাইড্রোজেন আগে যেসব ধাতু অবস্থিত তাদের জারণ বিভব ধনাত্মক, জারণ বিভব ধনাত্মক, বিজারণ বিভব ঋণাত্মক, বিজারণ বিভব ঋণাত্মক। আমি সব কথা বলবো আস্তে আস্তে, তোমাদের কোনো টেনশন না। আমি জানি তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন আসতেছে, তবে আমি সব উত্তর দিব তোমাদের। আগে কথাগুলো একটু দেখি, তারপর বলবো আমি। হাইড্রোজেনের আগে যেসব ধাতু অবস্থিত তাদের জারণ বিভব ধনাত্মক, বিজারণ বিভব ঋণাত্মক। হাইড্রোজেনের পরে যারা অবস্থিত, হাইড্রোজেনের পরে যারা অবস্থিত তাদের জারণ বিভব ঋণাত্মক, বিজারণ বিভব ধনাত্মক। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের জারণ বিভবের মান সবচেয়ে বেশি, তারপর পটাশিয়াম কমতে 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 জারণ বিভবটা হাইড্রোজেনে গিয়ে নেগেটিভ 0 হয়ে যায়। তাহলে এরপর আরো কমবে, মানে কি নেগেটিভ হওয়া শুরু হবে। আচ্ছা, আরেকটা কথা লিখে দাও, তারপর বাকি কথাগুলো বলতেছি। কোন তড়িৎদ্বারের জারণ ও বিজারণ, কোন তড়িৎদ্বারের জারণ ও বিজারণ বিভবের মান সমান, কিন্তু চিহ্ন বিপরীত। কোন তড়িৎদ্বারের জারণ বিভব এবং বিজারণ বিভবের মান সমান, কিন্তু চিহ্ন বিপরীত। বিপ্লব হাসান লিখেছো, ভাইরে ভাই যতদিন যাবত অনলাইন ক্লাস হচ্ছে ভাইয়া আমার একটা কমেন্টও পড়ে নাই। বিপ্লব, এই যে ভাই তোমার কমেন্টটা পড়লাম। ওকে, আচ্ছা, অনিকেত প্রান্তর, শান্তি পেলাম শুনে, থ্যাংক ইউ অনিকেত। ওকে বিপ্লব, এখন খুশি ভাইয়া, আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পেলেই পড়বো, কেন পড়বো না? তোমাদের সঙ্গে তোমার ব্যক্তিগত শত্রুতা নেই। ওকে, তাহলে এখন আমি কথাগুলো ব্যাখ্যা করব। আমরা কি লিখেছি? হাইড্রোজেনের আগে যেসব ধাতু অবস্থিত তাদের জারণ বিভব ধনাত্মক, বিজারণ বিভব ঋণাত্মক। লিখছো নিশ্চয় এটা। হাইড্রোজেনের পরে যারা অবস্থিত তাদের জারণ বিভব ঋণাত্মক, বিজারণ বিভব ধনাত্মক। কোন তড়িৎদ্বারের জারণ বিভব আর বিজারণ বিভব মান সমান, কিন্তু চিহ্ন বিপরীত। এইবার তাহলে দেখো, মান সমান কিন্তু চিহ্ন বিপরীত,
অর্থাৎ আমরা যদি বলি যে জিঙ্কের জারণ বিভব, আমরা যদি বলি জিঙ্কের জারণ বিভব, তাহলে জারণ লেখার সময় কিভাবে লিখতে হয়? জারণ লেখার সময় আমরা কিভাবে লিখি? আগে তড়িৎদ্বার, তারপর তড়িৎ বিশ্লেষ্য। যদি আমি লিখি জিঙ্কের জারণ বিভব 0.76 ভোল্ট, যদি আমরা লিখি জিঙ্কের জারণ বিভব 0.76 ভোল্ট, তাহলে বলো তো বিজারণ বিভব কত হবে? মানে এটাকে যখন আমি এভাবে লিখবো, এই যে বিজারণ বিভব, আগে তড়িৎ বিশ্লেষ্য তারপর তড়িৎদ্বার, তাহলে কত হবে বলো তো এটা? তাহলে মানটা হবে -0.76 ভোল্ট। যে কোনো তড়িৎদ্বারের জারণ বিভব আর বিজারণ বিভব মান হচ্ছে সমান, শুধু চিহ্নটা হচ্ছে বিপরীত। জারণ বিভব যদি +0.76 ভোল্ট হয়, তাহলে বিজারণ বিভব হবে -0.76 ভোল্ট। ওকে, কেন? এখন শোনো, এই যে আমরা যে কোনো একটা তড়িৎদ্বারের জিঙ্ক বলো, আয়রন বলো, কপার বলো, ওকে। মেহেদী হাসান ভাই, আমি গ্রুপে একটা প্রবলেম পোস্ট করেছিলাম, আমি একটু বলো তো ভাই, তাহলে আমি বুঝতে পারবো। তো যাক, দেখো শোনো, আমি তোমাদের অধ্যায় শেষ করে তো প্রবলেম সলভের জন্য আলাদা ক্লাস দিই, বুঝছো? তখন তোমরা এমসিকিউ এই প্রবলেমগুলো দিও ভাই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝাইতে আমার। তাহলে এই যেটা বলছিলাম, যে কোনো একটা তড়িৎদ্বারের যে বিভব বলছি আমরা, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বা এই যে জিঙ্কের বললাম 0.76 ভোল্ট, কপারের ধরো 0.34 ভোল্ট, এই সবই কিন্তু আপেক্ষিক। আমি আবারও বলছি যে কারণ জারণ, আমি গত ক্লাসেই বলেছি জারণ বিজারণ এগুলোকে আপেক্ষিক না। আমি ধরো খারাপ স্টুডেন্ট, এটা আপেক্ষিক না। কেন আপেক্ষিক? কারণ নিশ্চয় আমাদের চারিপাশে যেগুলো আছে তারা আমার চেয়ে বেশি ভালো, তাই আমি খারাপ। এই আমি আবার আরেকটা পরিবেশে গিয়ে ভালো স্টুডেন্ট হয়ে গেলাম। কেন? কারণ আমার চারিপাশে যে স্টুডেন্টগুলো আছে তারা হয়তো আমার চেয়েও খারাপ, মানে তাদের চেয়ে আমি ভালো, তাই আমি ভালো। তাই ভালো খারাপ এগুলো হচ্ছে আপেক্ষিক ব্যাপার। এক বড় ভাইকে আমি একদিন বলেছিলাম, জানেন ওই মানুষটা না খুব ভালো, ঘুষ খায় না। তো বলছো তাই নাকি? কত টাকা পর্যন্ত ঘুষ খায় না? কত তো লজিক্যাল, ঘুষ খায় না ঠিক আছে, কত টাকা পর্যন্ত সে খায় না? অত দেখ তার চেয়ে বেশি হলো হয়তো সে খায়। তো ব্যাপারটা এরকম আসলে, যে ভালো খারাপ এই সবই হচ্ছে আমি ঘুষ খাই না, কত টাকা পর্যন্ত আমি ঘুষ খাই না আসলে। তো ব্যাপারটা এটাই যে আমি যখন বলছি জিঙ্কের জারণ বিভব, তাহলে নিশ্চয়ই বিভবটা নির্ণয় করা হয়েছে কারো একটা সাপেক্ষে, কারো একটা সাপেক্ষে। যে কোন একটা তড়িৎদ্বারের বিভব এত বলতে বোঝায়, আমি খুব সহজেই বলছি, তারপর বুঝাই দেবো এটা। আচ্ছা, আমি একটু এটা চেঞ্জ করে নিই না, পেজটা চেঞ্জ করে এগুলো আবার চলে যাবে। আচ্ছা থাক, সাদা দিয়ে লিখি তাহলে বোঝা যাবে। দেখো ভাইয়া, কোন তড়িৎদ্বারের বিভব এত এত, মানে যেটা দেওয়া থাকবে তড়িৎদ্বার বিভব এত, এজন্য এত লিখলাম, ঠিক আছে? মানে যেটা দেওয়া থাকবে মানটা আর কি। কোন তড়িৎদ্বারের বিভব এত বলতে বোঝায়, এত বলতে বোঝায় কোন তড়িৎদ্বারের বিভব এত বলতে বোঝায় ওই তড়িৎদ্বারকে প্রমাণ। আমরা কিন্তু খুব প্রাথমিক জিনিসগুলো পড়ছি, বুঝতে পারছো কি? মানে আগের জিনিসগুলোকে একটু সাজিয়ে নিয়েছি আমরা, তারপর ভিতরে ঢুকবো, দেবে এত মজার মজার জিনিস আছে চ্যাপ্টারতে, চিন্তাও করতে পারবা না। হ্যাঁ ঠিকই বলছে বিপ্লব হোসেন, সাদা বোর্ডে কোনো কাদা থাকে না। কোন তড়িৎদ্বারের বিভব এত বলতে বোঝায় ওই তড়িৎদ্বারকে প্রমাণ হাইড্রোজেন, প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের সাথে যুক্ত করলে কোন তড়িৎদ্বারের বিভব এত, মানে যেটা দেওয়া থাকবে বলতে বোঝায় ওই তড়িৎদ্বারকে প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের সাথে যুক্ত করলে উৎপন্ন কোষের
উৎপন্ন কোষের কোন তড়িৎদ্বারের বিভব এত বলতে বোঝায় ওই তড়িৎদ্বারকে প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের সাথে যুক্ত করলে উৎপন্ন কোষের তড়িৎ চালক বলের যুক্ত করলে উৎপন্ন তড়িৎ চালক বলের, যাকে ইএমএফ বলে থাকি আমরা, ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক বলের মান এত। এতটা আবার ওই কালি দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি সব বুঝাবো ভাইয়া, সব এক এক করে বুঝাবো, একটাও বাদ দিব না। এইটুকু নিয়ে তোমরা কোনো টেনশন করো না। হয়তো ভাবছো এত কথা তো লিখে দিলেন, কোনো কথারই তো অর্থ বুঝতে পারতেছি না। প্রত্যেকটার অর্থ আমি তোমাদেরকে বুঝাই দিব। এতদিন ক্লাস করছে, এইটুকু তো বুঝতে পেরেছো যে আমার ফাঁকি দেওয়ার কোনো টেন্ডেন্সি নাই। ওকে, তাহলে কোন তড়িৎদ্বারের বিভব এত বলতে বোঝায় ওই তড়িৎদ্বারকে, এই যে এই জিনিসটা আবার কি, তাই না, এটাও বুঝাবো। প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার বলতে আমরা আসলে কি বুঝি এটাও বুঝবো। আগে একটু দেখে নাও জিনিসগুলো। কোন তড়িৎদ্বারের বিভব এত বলতে বোঝায় ওই তড়িৎদ্বারকে প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের সাথে যুক্ত করলে উৎপন্ন কোষের তড়িৎ চালক বলের মান হচ্ছে এত। অর্থাৎ আমাকে যদি বলা হয় জিঙ্কের বিভব হলো 0.76 ভোল্ট, জিঙ্কের বিভব মানে জিঙ্ক তড়িৎদ্বারের বিভব 0.76 ভোল্ট বলতে আসলে কি বুঝো? জিঙ্কের বিভব এত বলতে আমরা বুঝি এই জিঙ্ক তড়িৎদ্বারকে প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের সাথে যুক্ত করলে উৎপন্ন কোষের তড়িৎ চালক বলের মান হচ্ছে 0.76 ভোল্ট। যেহেতু জিঙ্ক হাইড্রোজেনের উপরে অবস্থিত, তাই তার জারণ বিভব +0.76 ভোল্ট, বিজারণ বিভব -0.76 ভোল্ট। আমাকে বলা হলো কপারের বিভব, এগুলো প্রশ্ন কিন্তু খ নাম্বারে দিয়েছে, 0.34 ভোল্ট বলতে আমরা আসলে কি বুঝি? বলতে আমরা বুঝি কপার তড়িৎদ্বারকে প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের সাথে যুক্ত করলে, কপার তড়িৎদ্বারকে প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের সাথে যুক্ত করলে যে কোষটা তৈরি হবে সেই কোষের তড়িৎ চালক বলের মান হচ্ছে 0.34 ভোল্ট। কপার যেহেতু জিঙ্কের উপরে নিচে অবস্থিত, তাই তার জারণ বিভব -0.34 ভোল্ট, বিজারণ বিভব +0.34 ভোল্ট। এখানে দুইটা জিনিস তোমাদের মাথায় এসছে, একটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার কি, আর একটা হচ্ছে তড়িৎ চালক বলটা আসলে কি। কোন একটা কোষের বর্তনী উন্মুক্ত অবস্থায় মানে চালু অবস্থায় এই যে দুটা তড়িৎদ্বার থাকে না ভাইয়া, এই তড়িৎদ্বার দুটার মধ্যে যে বিভব পার্থক্য, বলো ভাইয়া জারণ বিভব না বিজারণ বিভব, যে কোনো, এটা আমরা বের করা শিখবো। কোন কোষের তড়িৎ চালক বলের মান বের করা শিখবো আমরা। আপাতত গেলে এইটুকু মনে রেখো যে কোন একটা কোষের, ধরো এই যে একটা কোষ ব্যবহার করলাম না ভাইয়া, ধরো আমরা এখানে স্বচ্ছিত প্রাচীর দিলাম, এই যে একটা অ্যানোড একটা ক্যাথোড ব্যবহার করলাম, এদের সংযুক্ত করে এখানে একটা ডিভাইস লাগাই দিলাম, ধরো একটা বাল্ব লাগাই দিলাম, বাল্বটা জ্বলে উঠলো। এই যে দুটা তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য, সে জারণ বিভব দিয়েও আমরা বের করতে পারি, বিজারণ বিভব দিয়েও বের করতে পারি, সমস্যা নাই। দুটা তড়িৎদ্বারের যে বিভব পার্থক্য, এটাকেই বলি আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। তো যে কোনো একটা তড়িৎদ্বারের তড়িৎ চালক বলের মান এত, এ কথার অর্থ হচ্ছে ওই তড়িৎদ্বারকে যদি আমরা প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের সাথে যুক্ত করি, তাও যে কোষটা তৈরি হবে তার তড়িৎ চালক বলের মান হচ্ছে এইটা। তোমাদের প্রশ্ন থাকতে পারে হাইড্রোজেন তো গ্যাস, এটাকে আবার তড়িৎদ্বার হিসাবে কিভাবে ব্যবহার করতে পারি? প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারটা খুবই জটিল জিনিস। দেখো, এই যে আমরা একটা পাত্র নিলাম মনে করো ভাইয়া, বুঝছো? পাত্র নিয়ে এখানে আমরা বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস সরবরাহ করলাম, হাইড্রোজেন গ্যাস সরবরাহ করলাম, যেটা অবশ্যই প্রমাণ অবস্থায় মানে সাধারণত তাপ রাসায়নিক সমীকরণে প্রমাণ তাপমাত্রা তো 25 ডিগ্রি সেলসিয়াস। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে, কত শর্ত দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে যদি আমরা হাইড্রোজেন গ্যাস সরবরাহ করি, এবং হাইড্রোজেন গ্যাস সরবরাহ করবো, এখানে হাইড্রোজেন আয়ন মানে অ্যাসিড, যে অ্যাসিডটা আমরা নিব তার ঘনমাত্রা থাকবে 1 মোল পার লিটার। চিন্তা করছো যে প্রমাণ অবস্থায় মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে যদি হাইড্রোজেন গ্যাস সরবরাহ করি কোন অ্যাসিডের দ্রবণের মধ্যে, যার ঘনমাত্রা থাকবে 1 মোল পার লিটার। এইবার ওই যে ভাইয়া, এখন যদি আমরা এই দ্রবণের মধ্যে একটা নিষ্ক্রিয় ধাতু,
সেটা গোল্ড বা প্লাটিনামের আস্তরণযুক্ত একটা পাত যদি আমরা এর মধ্যে প্রবেশ করা এই বদ্ধ অবস্থায় এর মধ্যে মনে করো ভাইয়া এরকম গোল্ড বা প্লাটিনামের একটা পাত আস্তরণযুক্ত একটা পাত এর মধ্যে প্রবেশ করালাম, এই যে এই পুরা সিস্টেমটাই হলো হাইড্রোজেন গ্যাস তৈরির দ্বার। কারণ যেহেতু প্লাটিনাম বা গোল্ড খুবই নিষ্ক্রিয় ধাতু, ফলে এখানে যে ইলেকট্রন আদান প্রদানটা হবে সেটা কার হবে? হাইড্রোজেনের হবে আর কি। তাহলে আমি আবারও বলছি, এই যে প্রমাণ অবস্থায় অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে যদি আমরা হাইড্রোজেন গ্যাস সরবরাহ করি বুদবুদ আকারে, তার মধ্যে কোন অ্যাসিডের যার ঘনমাত্রা থাকবে 1 মোল পার লিটার, তার মধ্যে যদি আমরা প্লাটিনামের আস্তরণযুক্ত একটা পাত ব্যবহার করে থাকি, তাহলে এই যে সিস্টেমটা তৈরি হলো এইটাকেই বলি আমরা প্রমাণ হাইড্রোজেন গ্যাস তৈরির দ্বার। এখন ক্লিয়ার প্রমাণ হাইড্রোজেন গ্যাস তৈরির দ্বার জিনিসটা? তাহলে এখন আমরা কোন একটা তড়িৎদ্বারের বিভব এত বলতে আমরা কি বুঝি? সহজেই বলতে পারি, কোন একটা তড়িৎদ্বারের বিভব এত বলতে আমরা বুঝি ওই তড়িৎদ্বারকে যদি এই প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের সাথে যুক্ত করি তাহলে যে কোষটা তৈরি হবে সেই কোষের তড়িৎ চালক বলের মান হচ্ছে এত। কারণ প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের বিভবের মান হচ্ছে 0। কি বললাম ভাই আমরা? প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের বিভবের মান হচ্ছে 0। অর্থাৎ এই জন্য এটা যেহেতু 0, ফলে এর সাপেক্ষেই বাকিগুলো আমরা নির্ণয় করি। হাইড্রোজেনের চেয়ে যাদের ইলেকট্রন ত্যাগের ক্ষমতা বেশি, ত্যাগের ক্ষমতা কার বেশি? যারা উপরে আছে তাদের জারণ বিভব এই জন্য ধনাত্মক, আর হাইড্রোজেনের পরে যারা আছে তাদের তো ত্যাগের প্রবণতা কম, বরং গ্রহণের প্রবণতা বেশি হাইড্রোজেনের চেয়ে, তাই জারণ বিভব ঋণাত্মক আর বিজারণ বিভবটা হচ্ছে ধনাত্মক। প্লিজ আমাকে একটু কমেন্টে তোমরা জানাও বিষয়টা ক্লিয়ার কিনা। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেগুলো একবার রিভিউ করে নিই, তারপর আমরা আবার চলে আসব। এই পর্যন্ত আমরা দেখেছিলাম হাইড্রোজেনের আগে যেসব ধাতু অবস্থিত তাদের জারণ বিভব ধনাত্মক, বিজারণ বিভব ঋণাত্মক। হাইড্রোজেনের পরে যারা অবস্থিত তাদের জারণ বিভব ঋণাত্মক, বিজারণ বিভব ধনাত্মক। কেন সেটা হলো সেটা আমরা বুঝতে পারলাম। কোন তড়িৎদ্বারের জারণ বিভব বিজারণ বিভবের মান সমান কিন্তু চিহ্ন বিপরীত। এইবার কোন তড়িৎদ্বারের বিভব এত বলতে আমরা আসলে কি বুঝি? কোন তড়িৎদ্বারের বিভব এত বলতে বুঝি ওই তড়িৎদ্বারকে প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের সাথে যুক্ত করলে উৎপন্ন কোষের তড়িৎ চালক বলের মান হচ্ছে এত। যেমন জিঙ্কের বিভব এত বলতে আমরা কি বুঝি? জিঙ্ক তড়িৎদ্বারকে প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের সাথে যুক্ত করলে উৎপন্ন কোষের তড়িৎ চালক বলের মান হচ্ছে এত। আমরা এখানে দুটা সংজ্ঞা দেখলাম, একটা হলো প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার, এইটাকে এই জন্য আমরা মুখ্য প্রধান নির্দেশক তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করি। নির্দেশক কেন? কারণ এর সাপেক্ষেই তো বাকিগুলো আমরা নির্ণয় করছি। এই জন্য প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারকে আমরা বলে থাকি মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। ওকে, আচ্ছা আরেকটা দেখলাম কি তড়িৎ চালক বল জিনিসটা কি? যে বর্তনী উন্মুক্ত অবস্থায় দুটা তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য সেটাকেই বলে থাকি আমরা তড়িৎ চালক বল। ওকে, ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমরা একটু দেখে আসি এখানে এখন জিনিসগুলো, তারপর আবার ফিরে আসব। কেবল আমরা ভিতরে প্রবেশ করছি, এগুলো তো তড়িৎ বিশ্লেষ্য কোষ। দু একজন মনে হয় আমাকে এই পার্থক্য থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছো, তাই না? তড়িৎ পরিবহনের সময় এই যেটা ধাতব পরিবাহের উপর বাহ্যিক চাপের কোনো প্রভাব নাই, যা বৃদ্ধি করলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। কারণ ভাই খেয়াল কর, ধাতব পরিবাহের উপর তুমি যতই চাপাচাপি করো একটা সলিড পদার্থ, তোমরা বলো তার উপর কি চাপ প্রয়োগ করলে তার কি পরিবহনের কোনো কিছু পরিবর্তন হবে? বাট চাপ প্রয়োগ করলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো বেশি পরিমাণে আয়নিত হতে পারে, ফলে বিদ্যুৎ পরিবাহিতারও বৃদ্ধি পায়। এটা দু একজন আমাকে জিজ্ঞেস করেছিলাম। ওকে, এগুলো সবই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, ফ্যারাডের সূত্র যে কোনো অবস্থায় তবে আচ্ছা সমাচার ফ্যারাডের সূত্রের উপর তাপমাত্রা, চাপ, দ্রাবক, দ্রবণের ঘনমাত্রা তেমন করে। আচ্ছা ঠিক আছে, সীমাবদ্ধ ফ্যারাডের সূত্রে। আচ্ছা, যে সমস্ত তড়িৎ বিশ্লেষণ শতকরা 100% তড়িৎ ইলেকট্রোলাইটিক বিপদে সেসব ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রয়োগ করা হয়। কারণ ধর আমরা বিদ্যুৎ প্রবাহ চালনা করব, এখন কোনো পরিবাহী পদার্থ সম্পূর্ণ আয়নিত না হয়, সম্পূর্ণ বিদ্যুৎ পরিবাহ না করে, তাহলে তো আমরা আসলে ওটা কতটুকু পদার্থ সঞ্চিত হবে এটা আমরা সঠিকভাবে মেজারমেন্ট করতে পারবো না। ওকে, এগুলো আমরা দেখেছি গতদিন ব্রাইন কষ্ট অঙ্কগুলো আমরা করেছিলাম। হ্যাঁ, স্টুডেন্টের সংখ্যা কমছে, সমস্যা নাই।
হ্যাঁ, প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎ দ্বারা বিভব 0, এটা ফিক্সড। ওকে, আমরা এখান থেকে শুরু হয়েছে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ। ওকে, খেয়াল করি আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ এখান থেকে। অর্ধকোষ কি, জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ কাকে বলে বুঝতেই পারলা। একটা তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য যুগলকেই বলি আমরা অর্ধকোষ, জারণ অংশকে বলি জারণ অর্ধকোষ, বিজারণ যে অংশে বিজারণ ক্রিয়া ঘটে সেটাকে বলি আমরা বিজারণ অর্ধকোষ। ওকে, এগুলা পড়বা 20 নাম্বার কোশ্চেন। কোষ বিক্রিয়া 21, কোষের তড়িৎদ্বার বা ইলেকট্রোড কি, তড়িৎ বিশ্লেষণের সময় বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে দুটি ধাতব পরিবাহী অথবা গ্রাফাইট দণ্ড দেওয়া থাকে তাদেরকে কোষের তড়িৎদ্বার বলে। একটা হলো অ্যানোড, একটা হলো ক্যাথোড। যে তড়িৎদ্বারে জারণ ক্রিয়া ঘটে তাকে অ্যানোড, যাকে বিজারণ ক্রিয়া ঘটে তাকে বলি আমরা ক্যাথোড। তড়িৎদ্বার ও তড়িৎ কোষ লেখার নিয়ম। তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষণের সংস্পর্শে তলের স্থানটিকে একটি খাড়া রেখা বা ত্রিজোড় রেখা বা কোমা দ্বারা চিহ্নিত করে, যেটা গতদিন বলেছি। অর্ধকোষকে প্রথমে তড়িৎদ্বার ও পরে তড়িৎ বিশ্লেষণ রূপে লিখলে এক্ষেত্রে জারণ ক্রিয়া ঘটে বুঝায়, কিন্তু প্রথমে তড়িৎ বিশ্লেষ্য ও পরে তড়িৎদ্বার হিসেবে লিখলে তখন বিজারণ ক্রিয়া ঘটে বুঝায়, যেটা আমি তোমাদের গত ক্লাসেই বলেছি। জারণ বিজারণ তড়িৎদ্বার অথবা গ্যাস বিশিষ্ট তড়িৎদ্বারে যেখানে নিষ্ক্রিয় ধাতুকে যেমন প্লাটিনাম, গোল্ড ইত্যাদিকে বৈদ্যুতিক সংযোগের জন্য ব্যবহার করা হয়, আমি গ্যাস তড়িৎদ্বার সেটা তোমাদের দেখালাম। সেক্ষেত্রেও 1 আর 2 বিধি, মানে এই কথাটা এই ক্ষেত্রে প্রযোজ্য যে বামে থাকলে জারণ, ডানে থাকলে বিজারণ, আগে তড়িৎদ্বার তারপর তড়িৎ বিশ্লেষ্য থাকলে জারণ, আগে তড়িৎ বিশ্লেষ্য তারপর তড়িৎদ্বার থাকলে, মানে কথাগুলো এটার ক্ষেত্রে প্রযোজ্য। দুটি অর্ধকোষ বা তড়িৎদ্বার দ্বারা গঠিত একটি পূর্ণাঙ্গ কোষ লেখার সময় যে তড়িৎদ্বারটিতে জারণ ঘটে তাকে বাম পাশে এবং যে তড়িৎদ্বারটিতে বিজারণ ঘটে তাকে ডান পাশে রাখা হয়। একটি পূর্ণাঙ্গ কোষের অর্ধকোষ দুটির মধ্যে সরাসরি সংযোগের মধ্যবর্তী স্থানকে এক খাড়া লাইন দিয়ে উপস্থাপন করা হয়। তবে উভয় সংযোগ সমাধান যদি লবণ সেতু দ্বারা হয়, লবণ সেতু নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, তবে অর্ধকোষ দুটির মাঝখানে দুটি খাড়া রেখা ব্যবহার করা হয়। লবণ সেতু নিয়ে কথা বলবো। যে তড়িৎদ্বারে জারণ করে তাকে অ্যানোড এবং যে তড়িৎদ্বারে বিজারণ করে তাকে ক্যাথোড বলে। এই হলো তড়িৎদ্বার লেখার নিয়ম। জারণ বিভব ও বিজারণ বিভব কাকে বলে, যেটা আমি বললাম তোমাদের। এই যে একটা কোষ দিয়েছে, কোষ বিক্রিয়া লেখা 23, 24, এই যে 25, 26 সমান, ইলেকট্রন আদান প্রদান কিন্তু সমান করতে হবে, যেহেতু জারণ বিজারণ নিয়ম তো জানোই তোমরা। 26, এই যে 27, ওকে, এগুলো রুমে দেখবা এগুলো। 28, গ্যালভানিক কোষ বা কোষ রিডক্স বিক্রিয়া দেয়, বোঝো তো? গ্যালভানিক কোষ তো আসলে জারণ বিজারণ বিক্রিয়ায় দেয়। কোষের তড়িৎ চালক বল বলতে কি বোঝো, এর চিহ্ন সম্পর্কিত রীতি জানো? কোন একটা কোষের, আজকে আমরা হয়তো টাইম পাবো না, আগামী ক্লাসে আমরা যখন কোন একটা কোষের তড়িৎ চালক বলের মান বের করব, সেই তড়িৎ চালক বলের মান যদি পজিটিভ হয় তাহলে বুঝবো যে কোষটা আমি তৈরি করেছি সেই বিক্রিয়াটা একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, মানে স্বতঃস্ফূর্তভাবে সেই কোষ থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। আর কোষের তড়িৎ চালক বলের মান যদি ঋণাত্মক হয় তাহলে ওই কোষ থেকে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া নয়, অর্থাৎ ওখান থেকে স্বতঃস্ফূর্ত বিদ্যুৎ উৎপন্ন করতে আমরা পারবো না। আপাতত এইটুকু জেনে রাখো, এর চিহ্ন সম্পর্কিত রীতি এই যে কোষের বাম দিকে তড়িৎদ্বারে স্বাভাবিকভাবে, শোনো, ধরো একটা কৃপণ আছে আর একটা দাতা আছে, তো আমার একজন বললাম কৃপণ দান করতেছে আর দাতা বসে বসে দেখছে, এটা কখনো সম্ভব? দাতা দান করবে, কৃপণ বসে বসে দেখবে, এটা সম্ভব? তাহলে দুটো অর্ধকোষের মধ্যে যার জারণ হওয়ার কথা তারই জারণ হবে, যার বিজারণ হওয়ার কথা তার বিজারণ হবে। এক্ষেত্রে তড়িৎ চালক বলের মানটা ধনাত্মক আসবে। কিন্তু দেখা যাচ্ছে যার জারণ বিভব বেশি আমি তাকে দেখাইছি বিজারণ, আর যার বিজারণ বিভব বেশি তাকে দেখাইছি জারণ, উল্টা করেছি, তাহলে তড়িৎ চালক বলের মানটাও কি আসবে? নেগেটিভ আসবে। এক্ষেত্রে বিক্রিয়াটা ঘটবে না, বুঝতে হবে। তো এগুলো দেখালে তোমরা আরো ভালো বুঝতে পারবা। আপাতত খালি জেনে রাখো যে তড়িৎ চালক বলের মান যদি ধনাত্মক হয়, 9 নম্বর প্রশ্নের উপর কিলাস জালি। আচ্ছা দেখছি ভাইয়া, হ্যাঁ টপিকটা আসলে ইন্টারেস্টিং। ওকে, আমরা তড়িৎ চালক বলের মান বের করব। যেমন দেখো, যেমন এখানে করে দেওয়া আছে উদাহরণ, দেখো এখানে উদাহরণটা দেখানো আছে, দেখো ভাই একটু। ড্যানিয়েল শেল আমরা জানি কি জিঙ্কে জারণ ঘটে, ড্যানিয়েল শেলে কি দেখি জিঙ্কে জারণ ঘটে। এই যে জিঙ্ক আগে তড়িৎদ্বার, তারপর জিঙ্ক আগে তড়িৎ বিশ্লেষ্য। এইবার দেখো আগে তড়িৎ বিশ্লেষ্য তারপর তড়িৎদ্বার। আমরা জানি জিঙ্ক কপারের উপরে অবস্থিত, তাই জিঙ্কের জারণ হবে আর কপারের বিজারণ হবে। এই দেখো তড়িৎ চালক বলের মান ধনাত্মক বের হয়েছে। আমি তোমাদের এটা বের করা শেখাবো, আর উল্টা করে লিখেছি, দেখো কপারের জারণ দেখাইছে আর জিঙ্কেরই বিজারণ দেখাইছে। কত বড় সাহস আমাদের! যার জারণ হওয়ার কথা তাকেই দেখাচ্ছি বিজারণ রূপে,
আর যারা যার বিজারণ হওয়ার কথা তাকে দেখাচ্ছি জারণ রূপে, আর যার জারণ হওয়ার কথা তাকে দেখাচ্ছি বিজারণ রূপে। এই দেখো তড়িৎ চালক বলের মান সেম এসছে কিন্তু নেগেটিভ নেগেটিভ আসবে। অবশ্যই আমি বের করা শেখাবো তোমাদের, তখন দেখবা তোমরা নেগেটিভ আসবে। তো এইভাবেই যার জারণ হওয়ার কথা তার যদি জারণ হয়, মানে স্বাভাবিক পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটে সেটাই যদি ঘটে, তাহলে তড়িৎ চালক বলের মান ধনাত্মক আসবে। এক্ষেত্রে কোষটা স্বতঃস্ফূর্ত হবে বিক্রিয়াটা, আর না হলে হবে না। বলতে কি বোঝো, আমরা একক এগুলো এখনো পড়িনি, এগুলো একটাও পড়িনি। প্রমাণ তড়িৎদ্বার বিভব মানে হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারটা বোধহয় খালি পড়লাম, এই যে আলাদা করে লিখে দিয়েছি। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কাকে বলে? একক সক্রিয়তা বিশিষ্ট, ফার্স্ট ইয়ার পড়েছো না, ওই যে সক্রিয় ভরের সমানুপাতিক ভর ক্রিয়ার সূত্র। কোন বিক্রিয়ার বেগ বিক্রিয়কে সক্রিয় ভরের সমানুপাতিক, মানে ঘনমাত্রাও এক প্রকার সক্রিয়তা, তাই বলে একক সক্রিয়তা বিশিষ্ট, অর্থাৎ 1 মোল পার লিটার ঘনমাত্রার হাইড্রোজেন আয়নের দ্রবণে প্লাটিনাম ধাতুর গুঁড়ার আস্তরণযুক্ত প্লাটিনাম পাত রেখে ওই পাতি ওই ধাতুর আস্তরণ দিয়ে তাতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস বুদবুদাকে সরবরাহ ফলে সৃষ্ট তড়িৎদ্বারকে কি বলা হয়? প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার বলা হয়। এখন চিত্র দেখার পর সংজ্ঞা পড়তে সুবিধা হলো না? বলা সুবিধা হলো কিনা? প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার এভাবে লেখা হয়, পিটি দিতে হবে প্লাটিনাম, যেহেতু ওই ধাতুর আস্তরণ দিয়েছি আমরা। এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন সরবরাহ করছি কত চাপে? 1 atm চাপে। তাই দেখো হাইড্রোজেন তারপর 1 atm টার্ম দিতে হবে। হাইড্রোজেনের ঘনমাত্রা কত ব্যবহার করেছি? 1 মোল, তাই 1 মোল উল্লেখ করতে হবে। অর্থাৎ এইভাবেই কিন্তু প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারকে উপস্থাপন করা হয়। তোমরা হয়তো বলবা এটা আগে এটা পরে লিখলে হতো না? হতো, কোনো সমস্যা নাই, কারণ মান তো অল টাইম জিরো। তো জিরো বা প্লাস কি আর মাইনাস কি? এখানে আমরা কি লিখেছি? আগে তড়িৎদ্বার তারপর কি তড়িৎ বিশ্লেষ্য, আগে তড়িৎ বিশ্লেষ্য তারপর তড়িৎদ্বার লিখলেও জিরোই আসতো, কোনো সমস্যা নাই। এভাবে লিখলে হবে, অথবা তুমি এভাবে লিখতে চাও হাইড্রোজেন প্লাস এই যে 1 মোল টান দিয়ে কি লিখলা? প্লাটিনাম, তারপরে যে হাইড্রোজেন 1 atm, কোনো সমস্যা নাই, এইভাবে লিখলে হবে, কারণ এর জারণ বিভব এবং বিজারণ বিভব দুটাই জিরো। এই যে 31 নম্বর কোশ্চেনে সেটা আমরা দেখলাম। এগুলা 32 নম্বরটা পরে দেখি। এই যে 33 দেখছো, প্রমাণ কপার তড়িৎদ্বার দ্বারের বিভব এত, এর কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে কপার তড়িৎদ্বারকে প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের সাথে যুক্ত করলে উৎপন্ন কোষের তড়িৎ চালক বলের মান হবে এইটা এইটা। যেহেতু কপার হাইড্রোজেনের নিচে অবস্থিত, তাই তার জারণ বিভব মাইনাস এটা, বিজারণ বিভব প্লাস এটা। জিঙ্কের বিভব এত বলতে কি বোঝো? এই যে দেখছো, জিঙ্কের বিজারণ বিভব এত বলতে কি বোঝো? রাজশাহী বোর্ড 16, দিনাজপুর বোর্ড 17তে দিয়েছে। কোষবিকে শর্ত কি? এগুলো এখন আমরা পড়িনি। তড়িৎ চালক বলের মান আমি বের করা তোমাদের শেখাবো, এটা এখনো হয়নি, এগুলা শেখাবো আমি। আজকে তো প্রাথমিক জিনিসগুলো পড়ছি, এবং কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কোন একটা কোষের তড়িৎ চালক বলের মান বের করা যায় কিভাবে, কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা এটা বের করে ফেলতে পারবা। এই টেকনিক আমি তোমাদের শেখাবো, অসুবিধা নাই। আচ্ছা, বিক্রিয়া হয় কি হয় না পরে দেখবো, ধাতুর ক্ষয় এগুলো পরে দেখবো আমরা, এগুলো সব পরে হবে, মানে পরে মানে পরবর্তী ক্লাসগুলোতে আর কি। মুখ্য নির্দেশক তড়িৎদ্বার একটু আগে যেটা বললাম, আর গৌণ নির্দেশক তড়িৎদ্বার কি জানো? এই হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের কিন্তু প্রচুর শর্ত, সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস সরবরাহ করতে হবে 1 atm চাপে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হাইড্রোজেন আয়ন ব্যবহার করতে হবে 1 মোল পার লিটার। তাই এই ঝামেলাটা দূর করার জন্য ক্যালোমেল এগুলো আমরা আবার নির্দেশক তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করি। তাই হাইড্রোজেনকে বলি আমরা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, আর তার বিকল্প যেগুলো ব্যবহার করি আমরা সেগুলোকে বলি গৌণ নির্দেশক তড়িৎদ্বার। তড়িৎ রাসায়নিক কোষ বা সেল বলতে কি বোঝায়? যে সংজ্ঞা দিয়ে দিয়েছে। গ্যালভানিক কোষ বা কয় প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ? অবশ্যই 2 প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। কারণ এই যে দেখো, এই যে ডেনিয়েল কোষটা আমরা পেয়ে গেছি, এইটা আমি এখন তোমাদের দেখাচ্ছি। এই যে ডেনিয়েল কোষ, এই যে দেখো, আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ হলো গত ক্লাসে বলেছি বোধহয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। কারণ এই যে একটা কোষ ব্যবহার করলাম, এর মধ্যেই একটা তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করলাম, আর তার মধ্যে দুটো তড়িৎদ্বার ব্যবহার করে আমরা একটা পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করি। বাট তড়িৎ রাসায়নিক কোষে কি হলো? এ একটা আলাদা চেম্বার, এ একটা আলাদা চেম্বার, দুটো আলাদা প্রকোষ্ঠ ব্যবহার করছি। মাঝখানে একটা সচ্ছিদ্র প্রাচীর ব্যবহার করি, কখনো কখনো এই সচ্ছিদ্র প্রাচীরের পরিবর্তে আমরা লবণ সেতু ব্যবহার করি। তাই এই কোষগুলো হলো দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষগুলো হলো দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। এই যে আমরা জিঙ্ক অ্যানোড, কপার ক্যাথোড গত ক্লাসে বলেছি, কেন আমাদের অ্যানোডগুলো ঋণাত্মক হচ্ছে?
কারণটা হলো অ্যানোডে জারণ প্রক্রিয়া সংঘটিত হয়, জিঙ্ক কি করে এখানে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন রূপে দ্রবণে চলে আসে। তাহলে ইলেকট্রনগুলো কি করছে ওই তড়িৎ দ্বারাই থাকছে, ফলে তড়িৎ দ্বারটা ঋণাত্মক চার্জে চার্জিত হচ্ছে। আর এখানে কি হয়, তড়িৎ বিশ্লেষ্য থেকে কপার আয়নগুলো, এই যে এখানে ধাতব কপার আছে সেখান থেকে কপারের কাছ থেকে ইলেকট্রনগুলো গ্রহণ করে নেয়, ফলে এই পাতগুলা কি হয় কপার 2+ পজিটিভ চার্জে চার্জিত হয়ে যায়, তাই না? এই কপার ওখানে আকৃষ্ট হয়। এখন তোমাদের মনে হতে পারে যে আচ্ছা এই কপার ধাতুগুলো তো ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন রূপে দ্রবণে চলে আসতে পারে। এটা ব্যাখ্যা আমি আগামী পর্বে করব, টেনশন নাই, আগামী পর্বে করবো কেন। তাহলে কপারগুলো তো কপার ইলেকট্রন ত্যাগ করে তো কপার আয়ন রূপে দ্রবণে চলে আসতে পারে, তা না এসে এই কপার আয়ন এখানে আকৃষ্ট হয় আর জিঙ্কটা কেন বের হয়ে চলে আসে, এটা আমি আগামী দিন ব্যাখ্যা করব। খুব ছোট্ট জিনিস, আমি আগামী দিন ব্যাখ্যা করবো ভাই। আপাতত জেনে রাখো, এই যে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করতে থাকলে এখানে জিঙ্ক আয়ন তো বাড়তে থাকবে, জিঙ্ক আয়ন তো বাড়তে থাকবে। এখানে কপার 2+ যদি এই ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হতে হতে কপার 2+ এর পরিমাণ কমে গেলে সালফেটের পরিমাণ তো বাড়তে থাকবে, তখন এই অংশটুকু নেগেটিভ চার্জে চার্জ দিতে হবে, এই অংশটুকু পজিটিভ চার্জে চার্জ দিতে হবে। এইবার জিঙ্ক তখন আর ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন রূপে দ্রবণে আসতে পারবে না, কারণ পুরান পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি, দ্রবণে তো এমনি জিঙ্ক বেশি আছে, তারপর আবার জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন রূপে চলে আসবে, এই আয়নগুলো দ্বারা সে বাধাগ্রস্ত হবে না। এখানে সালফেট নেগেটিভ বেড়ে গেলে কপার আয়ন আর তখন যেতে পারবে না, তাই এই সচ্ছিদ্র প্রাচীর ব্যবহার করা হয়। করলে হবে কি, যখনই এখানে পজিটিভ চার্জ বেড়ে যাবে এই তড়িৎ বিশ্লেষণের নেগেটিভ সালফেট এই সচ্ছিদ্র প্রাচীরের মধ্যে দিয়ে এই পার এসে এই দ্রবণটাকে প্রশমিত করে দিবে, মানে পজিটিভটাকে প্রশমিত করবে। আর এই পারের পজিটিভ যেগুলো বাড়বে জিঙ্ক আয়ন, এই দেখো তীর চিহ্ন দেখানো আছে, আমি মিশাই দিচ্ছি, এই দেখো জিঙ্ক আয়ন এই পারে এসে এর নেগেটিভকে প্রশমিত করবে, ফলে এই দ্রবণটাও নিরপেক্ষ থাকবে, এই দ্রবণটাও নিরপেক্ষ থাকবে। সচ্ছিদ্র প্রাচীরের আসলে এটাই কাজ। তো এই সচ্ছিদ্র প্রাচীর না দিয়ে লবণ সেতু ব্যবহার করলেও এই একই ঘটনা ঘটে, সেটা অবশ্যই আমরা আগামী পর্বে ব্যাখ্যা করব, আগামী পর্বে ব্যাখ্যা করব। তোমরা একটু দেখবা, আমার ধারণা পুরা ড্যানিয়েল শেলটা তোমরা বুঝতে পেরেছ, যে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন রূপে দ্রবণে চলে আসে, এই ইলেকট্রনগুলো তারের মধ্যে দিয়ে কপারে যখন যায় তখন এখানে কোনো ডিভাইস লাগালে সেটা সচল হয়ে যায়, তাই তো। তো জিঙ্ক আয়ন ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন রূপে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন রূপে যদি দ্রবণে চলে আসতে থাকে, তাহলে দ্রবণে তো ধনাত্মক চার্জের মাত্রা বাড়তে থাকলে দ্রবণটা নিরপেক্ষ থাকবে না, কারণ আমাদের সবসময় দ্রবণ কিন্তু নিরপেক্ষ থাকতে হবে, নিরপেক্ষ না থাকলে এই ইলেকট্রন আদান প্রদান হবে না। যখন এখানে পজিটিভ চার্জ বেড়ে যায়, এখানে যখন নেগেটিভ চার্জ বেড়ে যায়, এর নেগেটিভ এপারে এসে এর পজিটিভকে প্রশমিত করে, আর এই পজিটিভ এপারে গিয়ে এর নেগেটিভকে প্রশমিত করে, ফলে উভয় দ্রবণের তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে। এভাবে ড্যানিয়েল শেল থেকে আমরা প্রতিনিয়ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। ওকে, এই যে লেখা আছে ড্যানিয়েল শেলে জিঙ্ক বিজয় ব্যবহার করা হয় কেন, তোমরা এটা দেখবা, বুঝতেই পারছো, কারণ জিঙ্কের ইলেকট্রন ত্যাগের প্রবণতা কপারের চেয়ে বেশি, তাই। লবণ সেতু তো আমরা এখনো পড়িনি, লবণ সেতু নিয়ে আমরা আগামী ক্লাস অবশ্যই কথা বলবো। প্রাইমারি কোষ আর সেকেন্ডারি কোষটা আসলে কি? প্রাইমারি কোষ হচ্ছে যে টর্চ লাইট আমরা ব্যাটারি ব্যবহার করছি, এই ব্যাটারি কিন্তু ভাই ওই নতুন করে সে বিদ্যুৎ উৎপন্ন করছে, ওখানে করে এক সময় তার বিদ্যুৎ উৎপন্ন করার ক্ষমতা নষ্ট হয়ে যায়, ওটা হলো প্রাইমারি। আর কিছু আছে সেকেন্ডারি, বাসায় যে আইপিএসটা আমরা ব্যবহার করি ওখানে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় না নতুন করে, আমরা এই যে ইলেকট্রিসিটিটা ওখানে জমা রাখি, ওটা সঞ্চয়ী কোষ। কিন্তু তোমার মোবাইলে কি হয়, তুমি চার্জ দাও, তার মানে কি বিদ্যুৎ প্রবাহ চালনা করে ওখানে বিদ্যুৎটা সঞ্চয় রাখো, পরবর্তীতে ওখান থেকে তুমি বিদ্যুৎটা পাও, ওগুলো হচ্ছে সেকেন্ডারি কোষ। কি ঠিক আছে? এই যে দেখো, যে বিদ্যুৎ কোষ নিজেই নিজের রাসায়নিক শক্তি থেকে সরাসরি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে, তাকে প্রাইমারি কোষ বলে। যেমন আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করি, শুষ্ক কোষ, ড্যানিয়েল কোষ। আর সেকেন্ডারি কোষটা কি? যে বিদ্যুৎ কোষে বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহিত করে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত রেখে পুনরায় রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয়, তাকে বলে সেকেন্ডারি কোষ। ভাই যে বললাম সঞ্চয় কোষ, ওরা সঞ্চয় করে রাখে। ওকে, যেমন লেড সঞ্চয় কোষ, যেটা আমরা বাসায় আইপিএস হিসেবে ব্যবহার করি। এই যে নিকেল অক্সাইড সঞ্চয় কোষ আমরা মোবাইল ফোনে ব্যবহার করি। এগুলো খুব প্রাথমিক জিনিস করলাম আমরা ভাইয়া, তাই না? তড়িৎ বিশ্লেষ্য কোষ আর গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য, মেন পার্থক্য, এই কারণে আমরা কোশ্চেন অবশ্যই তোমরা পড়বা। শুষ্ক কোষ, এটা তোমরা 9-10-এ পড়ে এসছো, জাস্ট আমি এতক্ষণ যে বয়ানগুলো দিলাম সেগুলোই এই শুষ্ক কোষেও ব্যবহার করা আছে, একটু দেখবা তোমরা। যেটা বুঝতে পারবা না সেটা বলবা আমাকে, মানে গ্রুপে পোস্ট দিবা, আমি তো অবশ্যই সলভ দিব।
তাহলে আজকে পর্যন্ত আমাদের প্রাথমিক আলোচনাগুলো হয়ে গেল। আগামী ক্লাসে আমরা মূল বিষয়গুলো আলোচনা করব। তাহলে একটু হিন্ট দেই কি মজার মজার বিষয় আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এই যে দেখলাম আমরা কোন একটা কোষের তড়িৎ চালক বলের মান নাকি ধনাত্মক হলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হয়, ঋণাত্মক হলে হয় না। এই তড়িৎ চালক বলের মান কি করে বের করতে হয়, সিকিউ দিলে কিভাবে বের করবা, এমসিকিউ দিলে কত পটাপট বের করবা কয়েক সেকেন্ডের মধ্যে, এগুলো আমরা দেখব। লবণ সেতুর কাজ কি, এগুলো আমরা দেখব। ভালো পাত্র নির্বাচন করব। আমরা কোনো মেয়েকে বিয়ে দিতে গেলে আমরা পাত্র নির্বাচন করতে চাই। কে ভালো পাত্র, মানে কোন পাত্রে কোন দ্রবণটা আসলে রাখা যাবে, কে ভালো আর কে খারাপ, এই পাত্র নির্বাচন করব আমরা আগামী ক্লাসে। মানে অনেক ইন্টারেস্টিং জিনিসগুলো আমার আগামী ক্লাসের জন্য অপেক্ষা করছে, এবং সেটা খুব বেশি দিন পরে না, আগামীকালকেই ঠিক বেলা 12টায় এই গ্রুপে অ্যাড থাকবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।